নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আমরা পূর্ববর্তী অংশে দেখেছি যে সৌদামিনী অর্থাৎ সদু সে সত্যবতীর কাছে তার ছেলেদের বিয়ের প্রস্তাব নিয়ে ঘটকীকে সঙ্গে নিয়ে এসেছে এবং সত্যবতী আকাশ থেকে পড়েছে। তার ছেলেদের পড়াশুনো শেষ হয়নি, এখনই কী করে বিয়ে দেবে? এদিকে নবকুমার এই একটা ছুতো পেয়ে জেদ ধরেছে যে সে বিয়ে দেবেই, কারণ সে নিজে যখন বেকার ছিল তখনই বিয়ে করেছে। অতএব ছেলেদের বিয়েতে বাধা কোথায়? এরপর শুধু আপোষের সুরে বলে, তা হবে না কেন রে নবু? ভাগ্যে থাকলে ঠিকই হবে। ওসব মানুষের ছেলেরা হয় বই, আর কিছু আকাশ থেকে তো পড়ে না তারা। কিন্তু তার জন্য বিয়ের বাধা কি? আমি ঘটকী ঠাকুরনকে বলছি তাহলে বউ। সত্য নির্লিপ্ত স্বরে বলে, তোমার ওপর আর আমি কি কথা বলবো ঠাকুরছি? আহা, তুই মা, তুই বলবি না? সত্য মুখ তুলে বলে, আমার কথাটাই যদি জিজ্ঞেস করছো ঠাকুরজি, আমার ইচ্ছে পাঁচটা হয়ে গেলে। এবার ঘটকই খনখনিয়ে ওঠে, ও মা, তোমার বেটার বউ এসে কি বেটার বই কাগজ ছেড়ে দেবে? যেমন তেমন ঘর নিয়ে কাজ করি না। এরা হলো ঘাটালের মুখুজ্জি, কত বড় বনেদি ঘর। চন্দ্র সূর্যি এদের ঘরে ঝি বউয়ের মুখ দেখতে পায় না। এ হচ্ছে জ্ঞাতি বোন, চন্দ্র সূর্যি মুখ দেখতে পায় না। সত্য একটু হেসে ফেলে বলে, ঠাকুরজি, ঘটক ঠাকুরনকে বলো ওদের মেয়েদের জন্য আরও মস্ত বনেদি ঘরের পাত্র পাবেন। আমরা ওদের যোগ্যী নই। চন্দ্র সূর্যির মুখ দেখেছে এমন মেয়েই আমার প্রার্থনা। ভাই বোন দুজনে একসঙ্গে চমকে উঠে বলে, তার মানে? তার মানে স্পষ্ট করেই বলি, একটু লেখাপড়া জানা মেয়ে আনার ইচ্ছে। স্কুলে পড়ে তেমন মেয়ের সন্ধান যদি থাকে। কি কি বললে? নবকুমার শিউরে উঠে বলে, শুধু মেয়েকে বিদ্যাবতী করে স্বাদ মিটছে না, আবার বউ আনতে হবে তাই? কেন, বউ এসে তোমার ছেলের পড়া বলে দেবে? ঘটক ঠাকুরন একটু টেপা হাসি এসে বলল, আহা, সে তো দেবেই গো। পরিবারের কাছে পড়া মুখস্থ না করলে আজকের বাজারে কোন পুরুষ মানুষটা আর উতরাচ্ছে? একালে পরিবারই মাস্টার, সেই মাস্টারের শিক্ষেই শিরোধার্য। তবে আমার হাতে তেমন মাস্টার মেয়ের সন্ধান নেই। এ হলো একেবারে নবাবী আমলের বনেদি বংশ, এদের শিক্ষে দীক্ষেই আলাদা। তাহলে আর কি করা? উঠি দিদি। ঘটকের সঙ্গে সঙ্গেও শুধু বিদায় নেয়। কারণ যদিও একটা গলিপথ পার হওয়া নিয়ে কথা, তবু সন্ধ্যের পর একা যাওয়া চলে না। আবার তবে নবুকে কি ছেলেদের পৌঁছাতে যেতে হয়? থাক। ওরা চলে যেতে নবকুমার ফেটে পড়ে, বাড়িটাকে কি বানাতে চাও তুমি? বিদ্যের বৃন্দাবন? ছেলেদের এত বিদ্যেই হবে না, আবার বইয়েরও চাই? সত্য আস্তে আস্তে বলে, চেঁচামেচিতে কাজ কি? ওরা ঘরে পড়া করছে, গলা তো তোমার দোতলা কোঠায় গিয়ে পৌঁছাচ্ছে। তবে এই কথাটাই বলি, আমার মতামত, ইচ্ছে বাসনার কথা যদি শুধুও তো বলবো, কানা অন্ধ বউ আমার ইচ্ছে নয়। কানা অন্ধ? নবকুমার আকাশ থেকে পড়ে। শত্রু দৃঢ় স্বরে উত্তর দেয়, তা বই আর কি। ক অক্ষর যে চিনল না, সে অন্ধরই সামিল, চোখ থাকতে অন্ধ। সত্য এই রায় দেওয়ার পর খুব একটা ঝড় উঠে বাড়িতে, রাগের সঙ্গে হাসিও। সত্যর ওই অন্ধ কথাটার ব্যাখ্যাটা সবাইকে ডেকে ডেকে শোনায় নবকুমার এবং নিতাই ও নিতাইয়ের বউ মুখুজ্জে মশাই। তবে জিয়ে ওঠা ছোট গিন্নি, তার বড় মেয়ে, সবই এখন নতুন ব্যাখ্যার রসে মশগুল হয়ে হাসি তামাশা করে। শুধু শুধুই হঠাৎ স্তব্ধ হয়ে যায়, আর এক সময় নিঃশ্বাস ফেলে বলে, কথাটা বউ মিথ্যে বলেনি নবু, চোখ থাকতেই অন্ধ। এই তোর শুধুদির যদি একখানা পত্তর লেখার জ্ঞান থাকতো, তাহলে হয়তো সারা জীবনটা তার বরবাদ হয়ে যেত না। অতঃপর শুধুই আশ্বাস দেয়, কলকাতা শহরে স্কুলে পাঠশালায় পড়া মেয়ে পাওয়া অসম্ভব হবে না বলে মনে হয় বলে আমি অন্য ভটকি ধরছি। অর্থাৎ ভাইপোদের বিবাহ তরণে হাল সে এবার ধরবেই। দেখছে কাণ্ডারির বিহনে নৌকা বানচাল। তুড়ুর কানেও অবশ্যই এই আশ্বাস ঢোকে এবং অবশ্যই সে আশার স্বপ্ন দেখতে থাকে, কারণ তার সহপাঠীদের সকলেরই বিয়ে হয়ে গেছে। দু একজন তো ছেলের বাপ হয়ে বসে আছে। তার বিয়ের কথা উঠছে না কেন, এ কথা সে ভেবেছে মাঝে মাঝে। তবে খোকা এক অসমসাহসিক কথা বলে এসেছে,
বলেছে অবশ্য পিসির কাছে, দাদার হাতছে হচ্ছে হোক, আমাকে নিয়ে টানাটানি করো না বাবা, আমি ওসবের মধ্যে নেই। কেন, তুই কি তবে সন্ন্যাসী হবি নাকি? ঝংকার দিয়ে বলেছিল শুধু। খোকা সহাস্যে বলেছিল, কি যে হব তা জানি না, সাপও হতে পারি, ব্যাঙ হতে পারি, তবে গলায় গন্ধমাদন নিয়ে যে কিছুই হওয়া যায় না, এটা দেখে দেখে শিখেছি। এত তুই দেখলি কোথায়, রাত দিন তো বই মুখে পড়ে থাকিস। ওরই মধ্যে থেকেই সব দেখেছি। শুধু অবশ্য এ কথা গ্রাহ্য করে না, শুধু ভেবে নেয় একসঙ্গে তাড়াহুড়োর দরকার নেই, দুটো তো মাত্র ছেলে, দুবারই ঘটা হবে। দাদার বিয়েটা হোক, রাঙা টুকটুকে বউ আসুক, দেখবো কেমন সন্ন্যাসী হবার স্বাদ বজায় থাকে। অতএব সেই রাঙা টুকটুকের সাধনাই করতে থাকে শুধু। তবে ছেলের বয়স গড়িয়ে গেছে, সেটের 23 বছরেরটি হয়েছে। এই ছেলের যোগ্যি মেয়ে নিতে হলে কোন না মেয়ে নিতে হলে কোন না বারো, এত বড় ধাড়ি মেয়েকে সুন্দর পাওয়া শক্ত। সুন্দর মেয়ে কি পড়ে থাকে, তবু চেষ্টা করতে থাকে শুধু। তার চেষ্টায় বাঘের দুধ মেলে, সাধনায় ভগবান মেলে। পাঁচটা দেখতে দেখতে তুড়ুর বউ মিলল। 12 বছর বয়স, দেখতে ভালো, আবার লিখতে পড়তেও জানে। মেমের স্কুলে পড়েছে তিনটে বছর। এরপর আর সত্য আপত্তি করবে কোন পথ দিয়ে? না, সত্য আপত্তি করল না। সত্য তার বড় ছেলের মন বুঝেছে, কিন্তু আপত্তি এলো অন্য দিক থেকে। আপত্তি করলেন এলোকেশী। বড় ছেলের বিয়ে ভিটে থেকেই হওয়া উচিত, এ কথা সবাই জানে। সেই সব ব্যবস্থা করতে দিন দশেকে ছুটি নিয়ে নবকুমার দেশের বাড়িতে গেল। সঙ্গে নিয়ে গেল সুবর্ণকে। সুবর্ণই বায়না ধরল ওর গরমের ছুটি পড়েছে। সত্যর ইচ্ছে হচ্ছিল না এতদিন মেয়েটা কাজ ছাড়া হয়। তাছাড়া ছুটির মধ্যে পড়াতো, তাহলে গাছে উঠল। এই 10 দিন এমনি কাটবে, তারপর ভাইয়ের বিয়ে। তবু না করাও শক্ত। নবকুমার হয়তো বলে বসবে, হিংসে করে তুমি ওকে একবারও ঠাকুরমার কাছে যেতে দাও না। কাজী হেসে মেয়েকে বলল, যা তবে, গাছের আম খেয়ে খেয়ে মোটা হয়ে আয়, দাদার বিয়ে খাটতে হবে মনে রাখিস। নবকুমার বলে, দেখো তোমার মেয়ের ওই ঘাগরা টাগরাগুলো দিও না, ও থাক, কাপড় চোপড় যা আছে তাই দিয়ে দাও সঙ্গে। সত্য বুঝলো পরামর্শটা সমীচীন। নাতনির পরনে ঘাগরা দেখলে এলোকেশী রসাতল করবেন। অতএব মায়ের দরুন একখানি পুরনো নীলাম্বরী জামদারি পরে তার আর নিজের শাড়ির সম্বলগুলি নিয়ে মহোৎসবে বাপের সঙ্গে রওনা দিল সুবর্ণ। আর সেটাই বোধ করি কাল হলো। ভিটেই পা দিতে না দিতেই ঘটল বিপত্তি। এরকমই সেই শাড়ি জড়ানো নাতনি দেখে হৈ হৈ করে উঠলেন, ব্যাটার বিয়ে তো তোড়জোড় করছিস নবা, বলি এত বড় ধিঙ্কি ধাড়ি মেয়ে ঘরে পুষে কেউ ব্যাটার বিয়ে দেয়? আর একটি মহিলা সভা উজ্জ্বল করে বসেছিলেন, তাকে চিনি চিনি করেও চিনতে পারে না নবকুমার। তিনি বলে ওঠেন, কি ঘেন্নার কথা, এত বড় মেয়ে নবুর, ওমা, আর নবু ছেলের বিয়ে নিয়ে ভাবনা ভাবছে। এলোকেশী অতঃপর তার ছেলের বউয়ের যথেচ্ছাচার ও ছেলের ভেড়ুয়া ব্যবস্থা নিয়ে তীব্র আলোচনা করে বসেন। আমি তো এই তোকে বলে রাখছি, মুক্ত ও বউয়ের বুদ্ধি দোষেই এই বংশের 14 পুরুষ নরকস্থ হবে। নবকুমার মৃদু কণ্ঠে বোঝাতে চেষ্টা করে, মেয়েটার বয়স আর কত, 8 বই তো নয়, গড়নটা ওর মার মতো বাড়ন্ত বলেই ছেলের বরং বয়স গড়িয়ে গেছে। দুই মহিলার প্রবল কণ্ঠপ্রতাপে সে কথা দাঁড়ায় না। ওরা বলেন, ওই মেয়ে 8, কেউ তার ঘাসের বিচি খায় না। আশ্চর্যের কথা, এলোকেশীরও নাতনির জন্মকাল বিস্মৃত হন, আর নাতিও বয়স 23 হলো, একথা মানতে চান না। কিছুক্ষণের মোর নবকুমার টের পায় মহিলাটি নবকুমারের সৈমার কন্যা মুক্তকেশী। দিন কয়েকের জন্য তিনি তার সৈমার কাছে এসে অবস্থান করছেন। বেচারি সুবর্ণ ভেবেছিল এসেই পেয়ারা গাছে উঠবে, পুকুরে ছুটবে, পাড়া বেড়াবে, ফুল তুলবে, সে জায়গায় কিনা এইসব আলোচনা। থতমত খেয়ে দাঁড়িয়ে যায় বেচারা। এলোকেশী অবশেষে রায় দেন, ছেলের বিয়ে দিচ্ছে দাও, তোড়জোড় করে মেয়েরও পাত্র খোঁজো, যাতে এক যুক্তিতে কাজ হয়। 5 জনে না ধিঙ্কি আইবুড়ো মেয়ে দেখে 5 কথা বলতে পারে। মুক্তকেশী মহৎ সাহেব বলেন, এ মেয়ের পাত্রের অভাব হবে? হবে না সইমা, রূপের ডালি মেয়ে, আজ বললে কাল হবে, আমি দেখছি। কিন্তু ঠিক সেইখানে হঠাৎ এক বজ্রপাত হয়। সুবর্ণ ঝট করে বলে ওঠে, ইস, এক্ষুনি বিয়ে বলেই হলো, মা তাহলে বাবাকে মেরে ফেলবে না?
আমি বলে এখন নতুন ক্লাসে? কথা শেষ হলো না। তীক্ষ্ণ তীব্র একটা আর্তনাদ যেন ঝড়ের বেগ নিয়ে আছড়ে পড়ল সুবর্ণের উপর। কি বললি? কি বললি? মা বাবাকে মেরে ফেলবে? ওরে নবাব, এ কথা শোনার আগে আমার কেন মরণ হলো না রে? ওরে, স্কুলে পড়িয়েই এই বিদ্যে করেছিস তোর মেয়ের? অমুক্ত, এক ঘটি জল এনে আমার মাথায় থাবড়া, নইলে ধেম্মতলা ফেটে যাবে, ব্রহ্মতলা ফেটে মরে যাব। কোন কামরূপ কামিক্ষের ডাইনের হাতে আমার একমাত্র সন্তানকে সঁপিয়ে দিয়ে আমি বসে আছি, তুই দেখ মুক্ত। মার এই আক্ষেপোক্তিতে দিশেহারা নবকুমার হঠাৎ কিছু না পেয়ে মেয়েটার গালে ঠাস করে জড়িয়ে দিল। 47। ছেলের বিয়ের জন্য মনটা প্রস্তুত ছিল না, কিন্তু প্রস্তুত করে ফেলার পর হঠাৎ অনুভব করলো সত্য খুব খুশি খুশি লাগছে। ছেলের ওই পুলক গোপন করা লাজুক মুখটা ভারী কৌতুকজনক। মাঝে মাঝে বিয়ে সংক্রান্ত একটা কথা ফেলে সেই পুলকটা দেখে নিচ্ছে আর মনে মনে মুখ টেপে হাসছে সত্য। সত্যর মনের উপরে যে অনেকগুলো বয়সের ভার জমে উঠেছিল, তার থেকে কি এত কতগুলো বছর ঝরে পড়ে গেল। আর ইদানিংয়ে স্তিমিত আর রিক্ত স্বাদ দিনগুলো যেন চাপা পড়ে যাচ্ছে। মধুর এক কৌতুক রসে চঞ্চল হয়ে উঠছে দিনের চেহারা রাতের চিন্তা। বিয়ের গোছের সঙ্গে সঙ্গে একথাও ভাবতে শুরু করেছে সত্য, সম্পর্কে এমন কাউকে দেখতে পাচ্ছি না যে ওদের ফুলশয্যার ঘরে আড়ি পাতবে। সত্যর সঙ্গে সম্পর্কটা যে বড়ই সাংঘাতিক, একেবারে মা বলে কথা। তবু ভাবতে থাকে সত্য, তাদের বারুইপুরের বাড়ির যে ঘরটার বরকনের ফুলশয্যে হবে, সেই ঘরের জানলা দরজায় কোথাও একটা ছাঁদা করে রাখতে হবে। কেউ কি সেটা কাজে লাগাতে পারবে না? সত্যর বাপের বাড়ির অনেকেই তো আসবে, সেই চিন্তাটাই মনটা যেন উৎসাহে উদ্বেল হয়ে উঠেছে। প্রথম সন্তান যদি মেয়ে হতো, হয়েও তো ছিল, থাকলো না তাই। যদি থাকতো কোন কালে তার বিয়ে দেওয়া হয়ে যেত, শাশুড়ি হয়ে যেত সত্য। কিন্তু ঘটনাটা ঘটে উঠতে পারেনি। এতখানি বয়সে সত্যর এই প্রথম কাজ। আর সে কাজ কন্যাদায় উদ্ধার নয়, ছেলের বিয়ে। ছেলের মামা বাড়ি থেকে সবাইকে না এনে ছাড়বে না কি সত্য? কারোর কোনো ওজোর আপত্তি শুনবে না। নবকুমার যে আবার ঠিক এই সময় চলে গেল, তা নইলে এখনই তাকে দিয়ে নেমন্তন্নপত্র লিখিয়ে ফেলত সত্য। দিন স্থির করে পাকাপাকি নেমন্তন্ন করবার আগে একখানা জানান চিঠি দিতে হবে বই কি। জানান কোথায় বিয়ে হচ্ছে, কি বৃত্তান্ত, তাছাড়া তাদের একটু প্রস্তুত করেও রাখা। ছেলের বিয়ে বলে ব্যাপার, অন্তত 5-7 দিন তো থাকতেই হবে সবাইকে। সারদাকে তো অবশ্যই আসতে হবে। বড়দার দ্বিতীয় পক্ষকেও আসতে না বললে ভালো দেখাবে না। রাসুর আরও সব ভাইদেরও বিয়ে হয়েছে, তাদেরও বলা দরকার। নতুন ঠাকুমা এখনও রয়েছে, শীতে সিঁদুর নিয়ে ভাগ্যবাণী এও রানী। কিছু না পারুন, বসে বসে এও লক্ষণগুলো করতে পারবেন তিনি। মায়ের জন্য একটা নিঃশ্বাস পড়ল সত্যর। এদের থেকে কত ছোট ছিলেন মা, অথচ কত কাল হলো হারিয়ে গেছেন। আর যদি মা থাকতেন। একটুক্ষণ চুপ করে বসে থেকে আবার মনে মনে তালিকা করতে লাগলো সত্য। ছেলেপুলের সংখ্যা যে এখন তার বাপের বাড়িতে কটি আর কতগুলি সেসব সঠিক জানে না। ভেবে মনে মনে লজ্জিত হলো। ভাবলো এমন কৌশল করে লিখতে হবে যাতে কেউ না সত্যর এই অজ্ঞাতটি টের পায়। তুলুর সঙ্গে ঠাট্টা তামাশার সম্পর্কের কাছে অবশ্যই একজন, সেজন হচ্ছে বড়দার বড় ছেলের বন্ধু বউ। তার বিয়ের সময় সত্যকে নিয়ে যাওয়ার জন্য অনেক বলা কওয়া করেছিল রাসু, কিন্তু সত্যের তখন অবস্থা শোচনীয়। সুবর্ণ জন্মাবার পরেই অবস্থা সেটা। প্রায় শয্যাগত সত্য বিয়ে বাড়ির সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। তাছাড়া মনেও সে উৎসাহ ছিল। বড়দা বড় বউ অবশ্যই সত্যর সে ত্রুটি ধরবে না। সত্যকে সত্যিকার ভালোবাসে ওরা। একথা সে কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক কথা পড়ে মনে যাওয়ার কথা। একাই হেসে উঠল সত্য। মনে পড়ে গেল এই সারদার ঘরে সেগুল তুলে দিয়ে জব্দ করার কথা। সত্য কি হাঁদাই ছিল তখন। পরে একদিন সে কথা তুলে হাসি ঠাট্টা করেছিল সাদ্রতা। সেবার সত্য প্রথম সন্তান হতে বাপের বাড়ি গিয়েছিল, অনেকদিন ছিল। তখন আর সারদা বয়সের পার্থক্য ধরত না, ননদ ভাজ সম্পর্কটা দেখত। সারদার কাছে অনেক ধরনের সাংসারিক গল্প শুনেছে তখন সত্য। মাঝে মাঝে তর্ক তুলেছে
মাঝে মাঝে প্রতিবাদ। সারদা বলেছে, আচ্ছা বাবা, দেখতে পাবো, দেখব পরে। তোমার এই একবজ্ঞা বুনমি কেমন বজায় রাখতে পারো। সংসার এমন যাতানা, মুগ মুসুর অড়র ছোলা সব এক করে পিষে ছাড়ে। সত্যকে কি পেশাই করতে পেরেছে সংসার? মাঝে মাঝে নিজেই ভাবে সত্য। কিন্তু এমন মনটা উদ্বেল, এখন ওসব ভাবনা দাঁড়াচ্ছে না। এখন সত্য ভাবছে, তখন নিত্যানন্দপুরের সংসারটা কি ভালোই ছিল। সেই বাড়িতে এখন বাবা নেই। না জানি কেমন একটা চেহারা সেই সংসারে। নীলুর কথা ভেবেও দুঃখ হয়। আবার কোথায় যে আছে সে এখন। সেই একবার কদিনের জন্য এসে মায়া বাড়িয়ে দিয়ে পালিয়ে গেল। তার পাত্তা নেই। কে বলবে সেই পড়া ফাঁকি দেওয়া নিরীহ নিরীহ ছেলেটার মধ্যে এমন একটা ঘর ছাড়া খামখেয়ালি মন ছিল লুকোনো। নিত্যানন্দপুরীর খবর পায় সত্য। মাঝে মাঝে বড়দাকে চিঠি লেখে, খুবই দূরে দূরে অবশ্য। বড্ড যখন মনটা কেমন করে তখন। রাসুর উত্তরগুলো অবশ্য সংক্ষিপ্ত, তবু খবরগুলো দেয়। রামকালী তো চিঠি দিলে উত্তরই দেন না। একবার শুধু লিখেছিলেন, পত্র না পেলে দুঃখিত হয়েও না। কিন্তু কেন সেই না পাওয়ার ব্যবস্থা ঘটবে তা লেখেননি। সত্য বোঝে ইচ্ছে করেই আর লিখবেন না চিঠি। মায়ামুক্ত করছেন নিজেকে। তবু ছেলের বিয়ে উপলক্ষে বাবাকে একবার পায়ের ধুলো দিতে আসতে বলবেই সত্য। বলবে, বাবা, আপনার আশীর্বাদ না পেলে ওর বিয়েটাই তো বৃথা। ছেলের বিয়ে উপলক্ষ করে চিত্ত সমুদ্রের অনেক নিচের ঢেউ উপরে উঠে আসছে সত্যর। অনেক ধুলো স্তরে চাপা পড়ে যাওয়া অনুভূতি তীব্র হয়ে সাড়া দিয়ে তুলেছে। একদা যে পুণ্যি সত্যর প্রাণীর বন্ধু ছিল, সেই পরম মূল্যবান কথাটাও যেন ভুলতে বসেছিল সত্য। কতকাল কত যুগ যে দেখা হয়নি, অথচ বেশি দূরে থাকে না পুণ্যি। শ্রীরামপুরে তার শ্বশুরবাড়ি। নৌকায় চেপে বসতেই না যা দেরি, এক দণ্ডেই পৌঁছে যাওয়া যায়। সত্যও কখনো ভাবেনি যাওয়া যায়, পুণ্যিও কখনো ভাবেনি আসা যায়। তা অবশ্যই না ভাবতে পারে, কিন্তু পুণ্যির শ্বশুরবাড়িটা কুটুম বাড়ি। মেলায় লোক, তাদের বিনা উপলক্ষে যাওয়ার কথা ওঠে না। কিন্তু সত্যর এই বাসাবাড়িটাই তো বাধা নেই। পুণ্যি তো একেবারে কালী দর্শনের ছুতোয় আসতে পারত। আসল কথা, সংসার মানুষকে চেপে পিষে ফেলে, বিশেষ করে মেয়ে মানুষকে। তার ভিতরকার যা কিছু মাধুর্য, যা কিছু কোমলতা, যা কিছু ছাঁচ, সব যেমন কষে খইয়ে ভোঁতা করে শুকিয়ে চারটি ধুলোবালি করে ছেড়ে দেয়। নইলে পুণ্যির বৈধব্য সংবাদেও তো একবার গিয়ে দেখা করে উঠতে পারেনি সত্য। পুণ্যিকে আনতেই হবে তুড়ির বিয়েতে। মনটা হঠাৎ ভারী চঞ্চল হয়ে ওঠে। একটা দোয়াত কলম আর একখানা কাগজ নিয়ে পুণ্যিকে চিঠি লিখতে বসে সত্য। শ্রীচরণ কমলেশু পাঠি দেয়, যতই হোক পিসি তুড়ুর বিয়ে সংবাদ জানিয়ে আবেদন জানায়। পিসি যেন ছেলের বউ মেয়েদের নিয়ে নিশ্চয়ই করে আসার ব্যবস্থা করে। সম্মতিপত্র পেলেই আনতে লোক পাঠাবে। লোক পাঠাতে হবে বই কি, নইলে অত দূর কুটুম্ব আসবে কেন? সমাজ সামাজিকতার মধ্যে বন্ধুত্ব কথাটার কোনো মূল্য নেই। চিঠি লেখা হলেও এখন ডাকে দেওয়া চলবে না। নবকুমার এখন অনুপস্থিত, তাকে না দেখিয়ে এমন কত্তাতি ফেলানো ঠিক নয়। সংসারে যতই ডাকাবুকো হোক সত্য, এসব নিয়মগুলো মানে বই কি। নিত্যানন্দপুরীও নিজে সে বিশদ একখানি পত্রে সবাইকে আহ্বান জানালেও মূল পত্রটা নবকুমারকে দিয়েই লেখাতে হবে, সেটাই ভব্যতা। বাড়ি শুদ্ধ সকলকে ঢালা নিমন্ত্রণ করলেও কাকে কাকে বিশেষ করে জানাতে হবে তারও একটা তালিকা বানিয়ে ফেলে সত্য। এসব কাজ যতটা লিখিত পরিতর মধ্যে হয় ততই ভালো। দৈবাৎ যদি কারো নামোল্লেখে ভুল হয়, লজ্জা শেষ থাকবে না। নবকুমারের দিকে আত্মীয়র পাঠ নেই। দূর সম্পর্কে সে নাকি এক পিসি আছে, আর জ্ঞাতি মামতো ভাইয়েরা আছে। আর তো এখনও কারো নাম শোনেনি সত্য। আর আছেন শাশুড়ির এক সই, তাকেই দেখেছে দু একবার। পুজোর তার নামে শাড়ি যায়, পালা পর্বণে তত্ত্ব যেতে দেখেছে। আর কই, এর বেশি সব কিছুই পড়শিদের নিয়ে। তবে একটা বড়সড় ঘর এখন হয়েছে, সে ঘর সুদূর সংসারটি বড় ছোট নয়, তা সে ভাবলে চলবে না। ছেলের বিয়ের ব্যাপারটাও তো ছোট নয়। নিজে সেই বাল্য কথা তার মনে পড়ে যায়। কত বড় বড় যজ্ঞী হতো এক একটা কাজে, ভাত পইতে
বিয়ে তো দূরের কথা, ঠাকুমার অনন্ত চতুর্দশী ব্রত উদযাপনেই যা ঘটা হয়েছিল সেবার, উফ! ভাত মাছে যজ্ঞি নয়, সবই লুচি মিষ্টির ব্যাপার। তবু সে কি কাণ্ডর ভিয়েন ঝুলি কেটে কেটে উনুন বানিয়েছিল। হালুইগড় ঠাকুরদের একটা মেলা বসে গিয়েছিল। মাছের অভাব পূরণ করতেই দই, ক্ষীর, ছানা, পায়েসের নদী, সমুদ্র বইয়ে দিয়েছিলেন রামকালী, মিষ্টির পাহাড় বানিয়েছিলেন। যোগী ভাবতে গেলেই এসব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। উৎসব মনে করতে গেলেই সেই সেকালটার ছবি ফুটে ওঠে। তেমন ধরনের না করতে পারলে মন উঠবে না সত্যর। এক একটু কথা একাধটু কথা তুলতে গিয়েছিল সত্য। নবকুমার ভয়ে চোখ কপালে তুলেছে। বলে, পয়সা কড়ির জন্য বলছি না, ভগবানের ইচ্ছেই পয়সা কড়ির কথা আর ভাবছি না। কিন্তু করবে কে? লোকবল কথায় বলে ধনবল, জনবল আর মনোবল, তিনটেই দরকার। আছে তোমার তা? এই ধরনের কথা কে শুনতে পাবে? সে আন্দাজ সত্য ছিল, তাই তারও প্রস্তুতি ছিল। অতএব সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল সত্য। ধনবলই জনবলকে ডেকে আনে, আর মনোবল ওই দুটোকেই চালায়। তা সে বস্তু তোমার না থাক, আমার আছে। তোমার তো সব কথাই লম্বা চওড়া, পেল্লায় একটা যজ্ঞি ফেঁদে শেষ অবধি লোক হাসাবে আর কি। সত্য দৃঢ়কণ্ঠে বলেছিল, লোকই বা হাসাবো কেন? বরাবর যে কাজকর্ম দেখে এসেছি সেইভাবেই ভাবতে শিখেছি। লোক হাসবে এ কথা ভাববও না। সত্যিই সে কথা ভাবতেই পারে না সত্য। যাতে না কোনো বিশৃঙ্খলা ঘটে সেই প্রতিজ্ঞাই গ্রহণ করেছে সে। কাজটা কলকাতায় করতে পেলে অবশ্যই সুবিধের অবধি থাকতো না। কলকাতা শহরে করি ফেললে অর্ধেক রাত্রে বাঘের দুধ মেলে। কিন্তু সেই সুখ সুবিধাময় মধুর কল্পনাটিতে সবলেই নির্বাসন দিয়েছে সত্য মন থেকে। প্রথম ছেলের বিয়ে বাসাবাড়ি থেকে হওয়ার কথা ভাবাও অসঙ্গত। তার শুধু প্রথম ছেলেই বা কেন, ছেলে মেয়ে কারো বিয়েই ফিরে বাইরে হওয়া উচিত নয়। নান্দিমুখ শ্রাদ্ধ হবে, 7 পুরুষ জলপিণ্ড পাবেন, সে কাজ কি যেখানে সেখানে থেকে করতে আছে? তাই দেশের বাড়িটার ওপর সব ছবি আঁকছে সত্য, সব চিন্তা রাখছে। এ ব্যাপারে সত্যর বন্ধু, উপদেষ্টা, সাহায্যকারী সব হচ্ছে বটে ছেলে ধরল। গ্রীষ্মের ছুটি চলছে, তাই সুবিধেও আছে। যখন তখনই সত্য ডাক পড়েছে, খোকা, দোয়াত কলমটা একবার পাড় তো বাবা, কটা কথা মনে এসেছে, এই বেলা লিখে নে, নচেত ভুলে যাব। সরল হাসে, তুমি আবার ভুলে যাবে? জ্যৈষ্ঠ পুত্রের বিয়ে করে তবে তোমার মাথার মধ্যে রাত দিন রেলগাড়ির ইঞ্জিন চলছে। সত্যও হেসে ওঠে। তোর বুঝি হিংসে হচ্ছে? তা তোর বিয়ের সম্বন্ধ কম যাব না, মাথায় জাহাজ চালাবো। নমস্কার মা, দেখেই তো বাসনা মিটে যাচ্ছে। তা সরলের এই রকম কথাবার্তা গুরুজন বলে শিহরিত কলেবর কোনো সময়ের নয় সে। বাবার কথায় অনায়াসে সে আড়ালে হেসে হেসে বলে, বাড়ির কর্তার রায় দেওয়া হয়ে গেল, যাক, কর্তার কর্তব্য সমাপন করা হয়ে গেছে। সত্য হাসি চেপে বলে, এই পাজি ছেলে, কি কথার ছিরি, গুরুজন না? সরল সভয়ের ভান করে বলে, কি সর্বনাশ, তাতে কোনো সন্দেহ দেখিয়েছি আমি? তবে হ্যাঁ, হাসির ব্যাপারে না হেসে আমি থাকতে পারি না। সরলের যত কথা মায়ের সঙ্গে। রান্নাঘরে জলচৌকিতে বসে হাঁড়ি, কড়া, বগনা যা পায় একখানা নিয়ে তবলা ঠোকে আর গল্প করে। বুঝলে মা, আজ রাস্তায় এক তাজ্জব গাড়ি বেরিয়েছে। গাড়ির অনাসৃষ্টি, নামও অনাসৃষ্টি, ট্রাম গাড়ি, ঘোড়ায় টানছে। উফ, সে ট্রাম গাড়ি দেখার জন্য কি ভিড়টাই হয়েছে। রাস্তার দুধারে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে পড়েছে। বলে, বুঝলে মা, আজ হেদোর ধারে একটা বন্ধুর সঙ্গে কথা কইতে কইতে হয়ে গেল এক চোট। সে বলে কিনা বাঙালি যাত্রার কিছু হবে না, ভণ্ড আর হুজুগে জাত একটা। চড়ে গেল রাগ, খুব শুনিয়ে দিলাম। সত্য আগ্রহ ভরা মুখে বলল, কি শোনালি? এবার সরল লজ্জিত হয়ে হেসে ফেলে বলে, কি আর বললাম, জাতের কলঙ্ক খোঁচাবার চিন্তা নেই। হেসে হেসে নিন্দে করতে লজ্জা করে না? গলায় দড়ি দাও কি, নচেত এই হেদোর জলে ঝাঁপ দাও গিয়ে। সন্ধ্যাবেলা রান্নার সময়টা হচ্ছে সত্যর আনন্দের সময়। সেই সময় সরল এসে বসে। সাধন বরাবরই অন্য ধরনের, চুপচাপ, মুখোজা, লাজুক, তাছাড়া একটু বিজ্ঞ। রান্নাঘরে বসে এসে বসার কথা সে ভাবতেই পারে না। এক গ্লাস জল গড়িয়ে খাবার ক্ষমতাও তার নেই। যা কিছু কাজ সরল করে।
সরল সত্য টান হাত এখনো ভূমিকালিপি পূর্ববৎ, শুধু সংলাপের সুর অন্য। সরল বরে বাবা তো শুনেছে ভেলভোটের চোপা চাপগান টুপি পরে বিয়ে করতে গিয়েছিল। দাদা কি পরে যাবে মা? সত্য তাড়া দেয়, পটেরে ফাজিল কেষ্ট ছেলে, ভেলভেটের চোগা চাপকান পরা সেই মূর্তি তুই দেখেছিস বুঝি? সরল বলে, আহা, বাঘ তো বলছি, শুনেছি। কার কাছে শুনলি শুনি? কেন পিসির কাছে? পিসির কাছে তোমার ছোটবেলাকার কথা, বাবার ছোটবেলাকার কথা সব শুনেছি। পিসি তাহলে তোকে তোর বাপের বিয়ে দেখাচ্ছে। সত্য হাসে, তারপর বলে, তুড়ু কি পরে বিয়ে করতে গেলে মানায় তুই বল? আমি কি বলবো? আর বললেই বা শুনছে কে? চোগা না চাপাও সেই বেগুন রঙা চেলির জোর তো চাপাবেই তার ঘাড়ে। তবে বিয়ে করা মানেই সংসার যা। বাহ বাহ! আচ্ছা, তোকে আর বিয়ের মানে ব্যাখ্যা করতে হবে না। সত্য তাড়া দেয়, মিষ্টির ফর্দটা বরং শোনা একবার, দেখি শুনতে কেমন লাগছে। তার মিষ্টি আলাদা করেছিস তো? কলকাতা থেকে কারিগর যাবে, মিষ্টি তারাই করবে। আজ সরলকে পাঠিয়েছিল সত্য তাদের কাছে পাকা কথা কইবে। সরল সব সন্ধান রাখে। সরল বাড়ি নেই, সাধন তো থেকেও নেই। নবকুমার আর সুবর্ণ আজ কদিনই ঘর ছাড়া। দুপুরবেলা হঠাৎ মনটা বড় খালি খালি লাগলো। নেহাত নাকি ফর্দলেখার উন্মাদনায় মত্ত হয়ে কদিন সত্য, তাই সুবর্ণের অনুপস্থিতিটাও সয়ে গেছে। নইলে সেই কথায় রাজা মেয়েটা কাছে না থাকা সত্যের পক্ষে কম শূন্য তার নয়। 10 দিন বলে গিয়ে 12-13 দিন করছে নবকুমার। এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে। সবসময় মানুষটা দায়িত্ব জ্ঞানহীন। খুচরো কাজ আপাতত হাতে কিছু নেই। বিয়ের ভোজে সুপুরি কাটবার ভার নিয়েছে নিতাইয়ের বউ। শুধু বলেছে বাড়ির সব ভার, বুড়ির সব ভার। 1 মণ ডালের বড়ি সে দিচ্ছে রোজ কিছু কিছু করে, সলতে পাকাবে সুদূর সতীন। উৎসাহ সকলেরই। তাছাড়া বিয়ের কাজে সবেরই কাজে সাহায্য নেওয়াই সামাজিকতা, না নেওয়াই নিন্দে। কনের বাড়ি খুব দূরে নয়, তাদের কাছ থেকেও নানা ব্যাপারে লোক আনাগানা করছে। নমস্কারী শাড়ি কখানা দিতে হবে, ননদ সাভি কটা, এও ডালায় কি কী দিতে হবে আপনাদের, এইসব নানা কথা। নবকুমার এই সময় দেশে গিয়ে বসে রইল। অভাববোধ এবং অভিমানটা বোধহয় চাড়া দিয়ে উঠে মনটা কেমন খাঁ খাঁ করে তুলেছে সত্যর। হঠাৎ খেয়াল হলো ছেলের ঘরটা সাজিয়ে ফেলি। বারুইপুর থেকে ফিরিয়েছে, বাসা বাড়িতেই বাস করতে হবে ছেলে বউ নিয়ে। বয়সওয়ালা মেয়ে, তাকে ঘর বসতিদের অপেক্ষায় 1 বছরের মতো বাপের বাড়ি রাখতে ইচ্ছে নেই সত্য। আজকাল কলকাতার পাড়াপড়শিদের মধ্যে এই ব্যবস্থা চল রেখে দেখেছে সত্য। ধুলো পায়ে ঘর বসত। অষ্টমঙ্গলার মধ্যে একবার বাপের বাড়ি ঘুরিয়ে এনে ফের বরকনেকে গাঁটছড়া বাঁধিয়ে দাঁড় করিয়ে বরণ করে তোলা হয়। এর নাম ধুলো পায়ে ঘর বসত। তাতে নাকি আর বছরের মধ্যে বউ আনতে দোষ নেই। সত্য এই ব্যবস্থাটা নেবে। সত্য তার ছেলের বউ বউ মন করছে। ব্যর্থতাটুকু টের পেয়েছে সত্য। বউকে তাড়াতাড়ি আনতে হবে। তা আজকে ঘরটাই বরং ঠিক করে ফেলা যাক। দোতলায় 2খানা ঘর, আর একটায় সাধন সরল 2 ভাই শোয়, আর একটায় সংসারের নানাবিধ জিনিস জানানো আছে। সত্য নিচের ঘরে শোয় একটা চৌকিতে সুবর্ণকে নিয়ে, আর একটাতে চৌকিতে নবকুমার। যে বাসায় সুহাসকে নিয়ে থেকেছে একতলা, সেই বাসায় ঘরটা ছিল কম, জায়গা ছিল অল্প। নবকুমার বেচারি এখন বঞ্চিত হয়েছে। এখনকার এই ব্যবস্থা সত্যরই। মানুষটার বয়স হচ্ছে, রাতে কি একা পড়ে থাকবে? 1 ঘটি জলও তো হাতে এগিয়ে দেওয়ার কেউ থাকবে না একা থাকলে। ছেলেদের 12 মাস রাত জেগে পড়ালেখা। যে ঘরে নবকুমারের অসুবিধে সে ঘরে। অতএব এই ব্যবস্থা। এখন আর তো এই ব্যবস্থা চলবে না। এখন দোতলায় ওই জিনিসের ঘরটা খালি করে সুবর্ণকে নিয়ে সত্যকে আড্ডা কাটতে হবে। সকলকে চালান করে দিতে হবে নিচে নবকুমারের ঘরে। এছাড়া উপায় নেই। ছেলের বউয়ের সামনে স্বামীর সঙ্গে এক ঘরে শোয়াটা ভব্যতার আইনে বাধে, অন্তত সত্যর কাছে। সত্যর ঘরটা সত্যর ভালো করেই সাজানো। দেয়ালে দেয়ালে দেবদেবীর এবং মহাপুরুষের ছবি। দেয়াল আলমারিতে সারি সারি বই, এক কোণে পড়ার টেবিল, তার সামনে 2টি টুল, টেবিলে পড়ালেখার সরঞ্জাম, বড় চওড়া চৌকিতে 2 ভাইয়ের বিছানা। এ ঘরে পরিবর্তন সাধন করতে করতে মনে মনে একটু হাসে সত্য। ব্রহ্মচারী এবার সংসারী হবেন, পাশে ভাইয়ের বদলে বউ।
ভাবতে ভাবতে একটা রোমাঞ্চ জাগে সত্যর। নেহাত ছেলে মানুষের মতো ভাবতে বসে, ওই লাজুক ছেলে না জানি কেমন করে বউয়ের সঙ্গে ভাব করবে, কেমন করে বউকে আদর করবে। তারপর ভাবে, এই যে একটু বয়স করে বিয়ে দেওয়া, এ কত সুন্দর, এ কত অদ্ভুত কাল ছিল সত্যদের। কনে বরের নামে গায়ে জ্বর, বরের বউয়ের নামে কাল ঘাম। সত্য এখন ঘর বসতে বসেছে, তা বেশি বর পায়নি, কিন্তু যখন পেয়েছে তখন মানসিক অবস্থা ওর উন্নত নয়। আর বিয়ে মনে জেনেছে কখন আর। ছি ছি, সে বিয়ে যেন ছেলে মেয়েগুলোকে বড়দের পুতুল খেলার স্বাদ মেটানো। মস্ত এক লোভ দেখিয়ে রাখা হয়েছে, গৌরীদান, কন্যাদান, পৃথিবীদান, আর কিছুই নয়। মেয়েগুলো চোখ মুখ ফোটাবার আগেই হাঁড়ি কাঠে গলা দিয়ে রেখে দেওয়া। সত্যের মতো এত দজ্জাল আর কটা মেয়ে হয়? ভয় জড়ো সড়ো সর্বদা অপরাধিনী, এই ব্যবস্থা তো সবাই এর। আবার একটু হাসি ফুটে ওঠে সত্যের মুখে। নবকুমারের মতো এত ভগবত প্রাণ বর না হলে অবশ্যই সত্য অগোচর কি যে হতো, অগোচর কিছু নেই। সান্মী সম্বন্ধে ভিতরে ভিতরে অনেক অবজ্ঞা আছে সত্যর, তবু আজ এই গ্রীষ্মের দুপুরে খাঁ খাঁ করা মনে সেই অবজ্ঞার মানুষটার জন্য হঠাৎ বড্ড বেশি মন কেমন করে উঠল। নবকুমার বেচারাই কি সুখী হতে পেল? নিজেকে একটু অপরাধিনী মনে করে থাকলো। সত্য যদি নিহাত সাধারণ একটা সংসার সর্বস্ব মেয়ে হতো, বেচারা নবকুমারের জীবনটা অনেক বেশি সুখের হতো, তাতে সন্দেহ নাই। এই তো আজই সত্য এই বেচারার শেষ সুখটুকু কাটতে বসেছে। কিছু নয়, তবু এক ঘরেও তো থাকতো, দুটো গল্প গাছার সময় তো রাত্রির। সত্যর মন মেজাজ ভালো থাকলেই তো নবকুমারের আপিসের গল্প আর আপিসের বন্ধুদের গল্প জেগে ওঠে। সে সুখটু থেকে বঞ্চিত হবে এবার। ছেলের বউয়ের সামনে এক ঘরে বাসের নীতি যে দুর্নীতি, একথা নবকুমারকে বোঝানো শক্ত। এর কাছেই তো স্বামীর মৃত্যুকাল পর্যন্ত ঘর আঁকড়ে থেকেছেন। সোনাটা চিরদিনই হাতছাড়া বলেই হয়তো আঁচলে গেরো দেওয়ার এত ঘটা ছিল। আজ এই পর্যন্তই। আগামী ঘটব আগামীকাল।